আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে হেফাজতে ইসলামের সকাল সন্ধ্যা হরতাল। সকালে বিক্ষিপ্তভাবে এক জায়গায় হরতালের সমর্থনে মিছিল হয়, তবে জনজীবন ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সঙ্গে সড়কে যানবাহন চলাচল বাড়ে। নাশকতা ঠেকাতে প্রস্তুত ছিল আইন শৃঙ্খলা বাহিনী। আর হরতাল বিরোধী মিছিল নিয়ে রাজপথে ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। শাকিবুর রহমানের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। তবে কেন্দ্রীয় নেতাদের মাঠে দেখা যায়নি। অন্য দিনের তুলনায় ব্যক্তিগত যানবাহন কিছুটা কম চললেও বেলা বাড়ার সাথে সাথে সড়কে গণপরিবহনের সংখ্যা বাড়তে থাকে। কর্মজীবী মানুষ নিজ গন্তব্যে পথে নামে। স্বাভাবিক আছে, কোনো কেউ আটকায় নাই, তো আমরা ভালোভাবে চলতে পারতেছি। করোনা ভাইরাসের মতো একটা মহামারী চলছে, পরবর্তীতে এরকম একটা হরতাল যেটা সত্যিকার অর্থেই কাম্য নয়। গুলিস্তান, পল্টন, গুলশান, মিরপুর সহ বিভিন্ন এলাকায় হরতাল বিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। আমরা পুলিশের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি আর যুবলীগের নেতাকর্মীরা মাঠে আছে। জনগণের জানমালের স্বার্থে আমরা প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা কখনই আগাতে যাব না, তারা যদি আক্রমণ করে প্রতিহত করার চেষ্টা করে। এদিকে নাশকতা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আওয়ামী লীগ সমর্থিত একটা গ্রুপ, তারা 0 পয়েন্ট দিয়ে ইউবিএল এর দিকে এসেছিল, ইউবিএল ক্রসিং পর্যন্ত আসছিল। তো আমরা সংঘর্ষ এড়াবার জন্য আমরা দলীয় লোকজন যারা ছিল ইউবিএল ক্রসিং থেকে তাদেরকে অনুরোধ করে আমরা ব্যাক করে দিয়েছি। আর সমর্থক যারা আছে তারা নাইটিঙ্গেলের দিকে চলে গেছে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণে সেই নীতিরই প্রতিফলন। দুপুরে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর আলোচনায় এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সংক্রমণ বাড়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মারুফ রেজার রিপোর্ট। তিনি হলেন জাতির। প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসের আলোচনার আয়োজন করে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাবনায়, তার চেতনায় এই বাঙালিকে। শুরুতে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের পর প্রধান অতিথির বক্তব্য দেন সরকার প্রধান। বলেন, স্বাধীনতার আদর্শ নিয়ে চলার কারণেই আজ সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ। এ সময় আন্তর্জাতিক নীতির কথা ফের তুলে ধরেন তিনি। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। সারা বিশ্ব বাংলাদেশ যে পররাষ্ট্র নীতি মেনে চলে, সেই নীতির আলোকেই আমরা কিন্তু সকলের সাথে সম্পর্ক রেখে যাচ্ছি। আজকে যেভাবে শুভেচ্ছা বার্তাগুলো এসেছে, এটা তারই প্রতিফলন ঘটেছে। হঠাৎ করোনা বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ঈদের পর খোলার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। করোনা প্রতিরোধে পরামর্শ দেন আগের মতো পদক্ষেপ নেয়ার। যেহেতু আবার এই প্রাদুর্ভাব দেখা গেছে এবং এই ভাইরাসটারও আবার ভিন্ন ভিন্ন ভাবে এসেছে, কিন্তু আমরা ঠিক আগের মতো আবার আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। দুঃখের বিষয়ে আমরা স্কুল খুলতে চেয়েছিলাম, হঠাৎ করে প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে আমরা ঠিক ঈদের পরে আবার স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেব। ইতিমধ্যে পুরনো যে সমস্ত হল ঘরগুলি যা যা আছে সেগুলি মেরামত করা, নতুন করে সেগুলি করা, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে ইনশাআল্লাহ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা করব। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি 22 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ছুটির এই সময় শিক্ষার্থীরা বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা সংক্রমণের কারণে গেল বছরের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এক বছরের বেশি সময়ে বন্ধ থাকার পর 30 মার্চ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল সরকার। তবে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ছুটি আবার বাড়ানো হয়েছে।
করোনায় সংক্রমণের হার বেড়ে যাওয়ায় চরম সংকট চলছে ঢাকা মেডিকেল সহ করোনা হাসপাতালের আইসিইউগুলোতে। প্রায় সব বেড পূরণ হওয়ায় নতুন জটিল রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভর্তি হওয়ায় রোগীর মধ্যে 25%-ই আইসিইউ লাগছে। সার্বিকভাবে সরকারিভাবে যে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেটা নেওয়া হয়নি জানিয়ে এখনই আইসিইউ চিকিৎসার সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তারা। এদিকে একদিনে করোনায় আরও 35 জন মারা গেছে। আপেল শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। দেশে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর চাপ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় সব করোনা বেড পূরণ রয়েছে নানা জটিল রোগীতে। যদিও করোনায় 24টি ডেডিকেটেড আইসিইউর মধ্যে সচল মাত্র 10টি, অথচ বর্তমানে এর চাহিদা বেড়েছে দ্বিগুণেরও বেশি। আমাদের কিছু বেড কয়েকদিন আগেও খালি থাকতো, কিন্তু এখন আসলে সেই অবস্থাটা নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের এখন প্রায় 700 পেশেন্ট আমরা রয়েছে। বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে কোথাও সিট না পেয়ে আমাদের কাছে আসে, তখন আমরাও দেখা যায় তাদেরকে নিতে আমাদের ভর্তি করতে অসুবিধা হচ্ছে। 14টা বেডের আমরা চালু করতে আরেকটু সময় লাগবে, বাট বাকি 10টা বেড তো আমাদের চলছে। আর আমরা এই সপ্তাহে হোপফুলি আমরা আরো 10টা বেড চালু করে দেবো। শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নয়, আইসিইউ সংকটের চিত্র প্রায় সব হাসপাতালগুলোতে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, প্রথম দফায় করোনা আক্রান্তের তুলনায় এবারে সংক্রমণ অনেক বেশি জটিল। সামান্য জ্বর নিয়ে আসা রোগীদের অধিকাংশেই কিছুক্ষণের মধ্যে ডায়রিয়া ও প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এমনকি আগের তুলনায় এবার রোগীদের অক্সিজেন বেশি লাগছে। এর আগে যে করোনা রোগীরা আসতো, সেখানে যদি 10 জন রোগীর মধ্যে একজনকে আইসিইউতে পাঠাতে হতো, এবার 10 জনের মধ্যে 2 থেকে আড়াই জনকে আইসিইউতে পাঠাতে হচ্ছে। এমন একটি অবস্থা। সেই অবস্থায় আমাদের হাসপাতালগুলোকে নতুনভাবে বিন্যসিত হওয়া দরকার। যেমন যেসব রোগীকে অক্সিজেন থেরাপি দেওয়া দরকার, তাদের জন্য একটি আলাদা কর্নার করা দরকার। অন্যদিকে আইসিইউর সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করা দরকার। এদিক থেমে নেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 35 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 3908 জন, যা গেল 9 মাসের মধ্যে সর্বোচ্চ। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 17.65%। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 2019 জন। মোট সুস্থ হয়েছেন 5,35,941 জন। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। রাজধানীতে নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ তৈরির অবৈধ কারখানা অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই সময় প্রায় 2 কোটি টাকার নকল ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ কাঁচামাল সহ 2 জনকে আটক করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। দেশে ফুড সাপ্লিমেন্ট নিষিদ্ধ থাকলেও আইনের তোয়াক্কা না করে এসব পণ্য উৎপাদন করছিল অ্যাস্ট্রন কর্পোরেশন নামের এই প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া আবাসিক ভবনে মেয়াদোত্তীর্ণ ঔষধের গুদামজাত করার অভিযোগও তাদের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি, গোডাউন ও মালিকের বাসভবন সহ 4টি স্থানে একই সঙ্গে অভিযান চালিয়ে এসব অভিযোগের সত্যতা পায় ঔষধ প্রশাসন। এর কোনোটাই কিন্তু তার না, এখানে রেজিস্টার্ড না, এবং প্রত্যেকটা ওষুধ তারা অবৈধভাবে তৈরি করা, অবৈধভাবে আমদানি করা এবং অবৈধভাবে বাজারজাত করা। প্রথমে দোষ এড়িয়ে যেতে চাইলেও পরবর্তীতে অপরাধ স্বীকার করেন প্রতিষ্ঠানটির মালিক। মেনলি কফ সিরাপটা আমি এখানে তৈরি করতাম। এই পুরা করোনার টাইমে মধ্যে আমি কফ সিরাপটাকে তৈরি করি। না, যৌন উত্তেজক ওষুধ যেগুলা দেখেছেন সেটা নমেটাস না, এগুলো সব ফুড সাপ্লিমেন্টারি। এটা রিলেটেড অ্যামিনো অ্যাসিড, তারপরে ফিশ অয়েল, তারপরে ক্যালসিয়াম, এই জাতীয় প্রোডাক্ট ছিল। এ সময় ভবন থেকে প্রায় 2 কোটি টাকার মেয়াদোত্তীর্ণ মালামাল ও 1000 কেজি বলবর্ধক ঔষধ তৈরির কাঁচামাল জব্দ করে র্যাব। ওনাদের এক্সপার্ট অপিনিয়ন যেটি দিয়েছেন, এখানে প্রায় 2 কোটি টাকার মতো ঔষধ জব্দ হয়েছে। আপনারা জানেন এটি যেহেতু খুব উচ্চ মূল্যের ঔষধ, এবং এখানে প্রায় ফুড সাপ্লিমেন্ট বাল্ক অবস্থাতেই যা উদ্ধার করা হয়েছে 1000 কেজি হবে। ফুড সাপ্লিমেন্ট বাল্ক অবস্থায়, অর্থাৎ যেগুলো প্যাকিং করা হবে এরকম বাল্ক অবস্থায় প্রায় 1000 কেজি জব্দ করা হয়েছে। এছাড়া ফিনিশ প্রোডাক্ট যেগুলো বিভিন্ন ধরনের সেক্স হরমোন ফুড সাপ্লিমেন্ট হিসাবে আমেরিকা, লন্ডনের প্রোডাক্ট বলে চালানো হচ্ছে, সেগুলোও জব্দ করা হয়েছে। প্রায় হয়তো বা 1000 খানেক কার্টুন হবে, 500 বা 700 কার্টুন হতে পারে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।
দক্ষ ব্যবস্থাপনায় মার্কেন্টাইল ব্যাংক তৃণমূল পর্যায়ের মানুষের আস্থা অর্জন করে কোভিড-19 চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। তিনি বলেন, ব্যাংকের উপশাখা চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি আসবে। মার্কেন্টাইল ব্যাংকের ফেনীর সিন্দুরপুর একাডেমি রোড, পটুয়াখালীর কালীশুরি বাজার, ঢাকার ডাকপাড়া ও কুমিল্লার ছাতিপট্টি উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মতিঝিলে প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, পরিচালক ASM ফিরোজ আলম ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান MA খান বেলাল। ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের অক্লান্ত প্রচেষ্টা আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছি। আমি বিশ্বাস করি আমাদের উপশাখাগুলো মার্কেন্টাইল ব্যাংকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনের চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা লক্ষ্যে আত্মবিশ্বাসী। আমরা বিশ্বাস করি মার্কেন্টাইল ব্যাংক গ্রাহক বিন্দুকে উৎকৃষ্ট সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের প্রথম সারির আর্থিক সেবা প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান দৃঢ় করতে সক্ষম হবে। বিপুল পরিমাণ আমানত ও অগ্রিম আমাদের ব্যাংকের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। 2020 সালের ব্যাংক মোট 17,277 কোটি টাকার আমদানি এবং 13,541 কোটি টাকার রপ্তানি ব্যবসা পরিচালনা করেছে। নৌবাহিনীর এক কর্মকর্তাকে হত্যার চেষ্টায় অভিযোগ করা মামলার সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ও দক্ষিণ সিটির বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন। এর আগে 24শে মার্চ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয়। গেল 18 মার্চ হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই মামলায় তাকে জামিন দিয়েছিলেন। বিদেশে পলাতক অর্থ পাচারকারী PK হালদারের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলার তদন্তের অংশ হিসেবে রাজধানীর 300 ফিট এলাকার 450 শতক জমি ও ধানমন্ডিতে 2টি ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে এগুলো জব্দ করেন দুদক উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। গেল 25 ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ KM ইমরুল কায়েসের আদালত এই সংক্রান্ত আদেশ দেন। মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, উত্তরায় PK হালদারের একটি 10তলা ভবন, গ্রিন রোড, দিয়াবাড়ি, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও নরসিংদী সহ বিভিন্ন এলাকায় তার জমি জব্দের আদেশও এসেছে। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে 15,500 টাওয়ার শতভাগ 4G সক্ষম করেছে দেশের সব প্রান্তের সম্ভাবনা উন্মোচনে আবারও প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটালো গ্রামীণফোন। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। গ্রামীণফোনের CEO ইয়াসিন আজমান গ্রাহকদের উচ্চমানের সেবা নিশ্চিত ও জাতীয় ডিজিটালাইজেশন এবং উন্নয়নে সরকারের সঙ্গে একসাথে কাজ করার প্রত্যাশা জানান। মুজিববর্ষ উপলক্ষে বিদ্যুৎ সেবা গ্রাহকদের দোরগড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা চালু করল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড DBDC। সকালে রাজধানীর তেজগাঁও এলাকার বিটাক মোড়ে ভ্রাম্যমাণ সেবা দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মুজিববর্ষকে সেবা বর্ষ হিসেবে ঘোষণা করায় বছরব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এখন থেকে বিদ্যুৎ সংযোগ পেতে অফিসে যেতে হবে না। ইতিমধ্যে অ্যাপের মাধ্যমে DPDC সকল ধরনের সেবা পাচ্ছেন গ্রাহকরা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।